প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব সেন্সাস অফ ইন্ডিয়া 2027। তো আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গে জনগণনা শুরু হয়ে গেছে। তো এই জনগণনার লাস্ট ডেট কিন্তু আজকে, অর্থাৎ 15 আগস্ট 2026 কিন্তু লাস্ট ডেট। তো এখনও পর্যন্ত যারা সেলফ এনুমারেশন ফর্মটি ফিল আপ করেননি তারা অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করে নিন, এবং যারা আবেদন করেছেন এবং যারা আবেদন করেননি উভয় ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো 16 আগস্ট থেকে কিন্তু 14 সেপ্টেম্বর পর্যন্ত সেন্সাস কর্মীরা আপনাদের বাড়ি বাড়ি যাবে এবং হাউস লিস্টিং অনুযায়ী তথ্যগুলো সংগ্রহ করবে। তো যারা ইতিপূর্বে আবেদন করেছেন, আবেদন করার সময় কোনো রকম যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু সেন্সাস কর্মীদেরকে বলবেন, সাথে সাথে কিন্তু সংশোধন করে দেবে। এবং দ্বিতীয়ত, যারা আবেদন করতে পারেননি তাদের তথ্যগুলো কিন্তু সংগ্রহ করবে। তো যারা আবেদন করেছেন এবং যারা আবেদন করেননি তাদের কোনো রকম ভয়ের কোনো কারণ নেই। যারা আবেদন করেননি এবং যারা আবেদন করেছেন অথচ ভুল হয়ে গেছে, কোনো একটা কলম মিস্টেক হয়ে গেছে, তাদেরও কিন্তু কোনো ভয়ের কিন্তু কারণ নেই। তো আপনাদের বাড়ি বাড়ি কিন্তু যাবে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর সেন্সাস কর্মীরা, এবং সমস্ত তথ্য কিন্তু সংগ্রহ করবে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। 2027 ফেব্রুয়ারি মাসে গণনা কর্মীরা কিন্তু আবারও আপনাদের বাড়ি আসবে। আসার পরে 40টা প্রশ্ন কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করবে। এটা হচ্ছে পপুলেশন এনরমেশন, ঠিক আছে? এখন বর্তমানে সেলফ এনরমেশন শুরু হয়েছে, এবং 2027 সালে ফেব্রুয়ারি মাসে কিন্তু পপুলেশন এনরমেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো আপনাদের বাড়ি বাড়ি এসে কিন্তু 40টি প্রশ্ন আপনাদেরকে করা হবে, এবং এই 40টি তথ্য আপনাদের কাছ থেকে সংগ্রহ করবে, এবং এই 40টি তথ্যর মধ্যে কি কি বলতে হবে বা কি কি তথ্য আপনাদের কাছে জানতে চাইবে, সেই তথ্যগুলো কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে সরাসরি তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে 2027 সালের আদমশুমারির জন্য 40টি প্রশ্ন পূর্ণাঙ্গ তালিকা। তো সরকারি বিজ্ঞপ্তিতে নিম্নলিখিত 40টি প্যারামিটারের রূপরেখা দেওয়া হয়েছে, যা গণনাকারী 2027 সালের আদমশুমারির জনসংখ্যা গণনা বা প্রথম পর্বের সময় লিপিবদ্ধ করবেন। তো কি কি প্রশ্ন আপনাদেরকে করতে পারে সেই প্রশ্ন কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বরে লেখা আছে, ঠিক আপনাদের বাঁ সাইডে লেখা আছে প্রশ্ন নম্বর, তারপরে প্যারামিটার বা প্রশ্ন ফোকাস এবং বর্ণনা। 1 নম্বরে লেখা আছে ব্যক্তির নাম, ব্যক্তির সম্পূর্ণ আইনি নাম। দ্বিতীয়ত আপনাদের প্রশ্ন করা হবে মাতার সাথে সম্পর্ক, অর্থাৎ পরিবারের প্রধানের সাথে পারিবারিক বা আবাসিক সম্পর্ক। 3 নম্বরে যৌনতা, অর্থাৎ পুরুষ মহিলা অথবা তৃতীয় লিঙ্গ। 4 নম্বরে আপনাদের প্রশ্ন করা হবে জন্ম তারিখ এবং বয়স, সঠিক জন্ম তারিখ এবং পূর্ণ বয়স কিন্তু আপনাদেরকে দিতে হবে। এবং 5 নম্বরে আপনাদেরকে প্রশ্ন করা হবে বর্তমান বৈবাহিক অবস্থা, বিবাহিত না অবিবাহিত, বিধবা, তালাকপ্রাপ্ত বা পৃথক বসবাসকারী ইত্যাদি আপনাদেরকে কিন্তু বলতে হবে বা উল্লেখ করতে হবে। বিবাহের বয়স, বিবাহের সময় ব্যক্তির বয়স কত ছিল সেটা কিন্তু উল্লেখ করতে হবে। 7 নম্বরে বলা হয়েছে স্বামী অবলিক স্ত্রীর নাম, অর্থাৎ স্বামী অথবা স্ত্রীর নাম যদি প্রযোজ্য হয় সেটা কিন্তু উল্লেখ করতে হবে। জাতীয়তা, আনুষ্ঠানিকভাবে ঘোষিত জাতীয়তা। 9 নম্বরে উল্লেখ করা হয়েছে ধর্ম, অর্থাৎ ধর্মীয় সম্প্রদায়ের পরিচয়। এবং 10 নম্বরে উল্লেখ করা হয়েছে তপশিলি জাতি অর্থাৎ এসসি, তপশিলি উপজাতি অর্থাৎ এসটি বর্ণ। এটা সুস্পষ্ট শ্রেণী এবং নির্দিষ্ট জাতের নাম ঘোষণা করতে হবে। তারপরে উল্লেখ করা আছে পিতার বিবরণ, অর্থাৎ পিতার প্রাথমিক পরিচয় সংক্রান্ত তথ্য। তো আপনার পিতার প্রাথমিক পরিচয় সংক্রান্ত তথ্য কিন্তু উল্লেখ করতে হবে। মায়ের বিবরণ সেম, মায়ের প্রাথমিক পরিচয় সংক্রান্ত তথ্য কিন্তু উল্লেখ করতে হবে। এবং 13 নম্বরে লেখা আছে অক্ষমতা, অর্থাৎ শারীরিক বা মানসিকভাবে অক্ষমতা যদি থাকে তার মূল্যায়ন করতে হবে, যেটা বলা হয় টাইপ অফ ডিসেবিলিটি, অর্থাৎ প্রতিবন্ধিতা।
প্রতিবন্ধকতা যদি কেউ থাকে প্রতিবন্ধী, সেক্ষেত্রে কিন্তু এখানে তার মূল্যায়নটা উল্লেখ করতে হবে। এবং 14 নম্বর বলা হয়েছে মাতৃভাষা বা অন্যান্য পরিচিত ভাষা। তো বাড়িতে ব্যবহৃত প্রধান ভাষা এবং দ্বিতীয় ভাষাগত দক্ষতা সেটা উল্লেখ করতে হবে। এবং সাক্ষরতার অবস্থা, বুঝে পড়তে ও লিখতে পারা ক্ষমতা যদি থাকে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। এবং 16 নম্বরে বলা হয়েছে ডিজিটাল সাক্ষরতার অবস্থা, অর্থাৎ ডিজিটাল গেজেট এবং কম্পিউটার বা স্মার্টফোন পরিচালনার দক্ষতা থাকলে সেটা উল্লেখ করতে হবে। 17 নম্বর বলা আছে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি, অর্থাৎ ভর্তি বা স্কুল কলেজ উপস্থিতির বর্তমান অবস্থা। তো বর্তমানে যদি স্কুলে পড়ে থাকেন সেই স্কুলটা উল্লেখ করতে হবে, কলেজে পড়েন যদি কলেজটা উল্লেখ করতে হবে। 18 নম্বর বলা হচ্ছে অর্জিত সর্বোচ্চ শিক্ষাগত স্তর, বিভাগ বা শাখার সাথে অর্জিত সর্বোচ্চ স্তর বা যোগ্যতা সেটা উল্লেখ করতে হবে। 19 নম্বরে বলা হয়েছে কর্মসংস্থানের অবস্থা গত বছর, অর্থাৎ ব্যক্তিটি বিগত বছরের কোন সময়ে কাজ করছিলেন কি না সেটা উল্লেখ করতে হবে। 20 নম্বরে বলা হচ্ছে অর্থনৈতিক কার্যকলাপের বিভাগ, অর্থাৎ প্রধান কর্মী বা প্রাক্তন কর্মী বা অকর্মী অবস্থা, অর্থাৎ অর্থনৈতিকভাবে কার্যকলাপের বিভাগের সাথে জড়িত সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। পেশা, অর্থাৎ চাকরি ব্যবসা বা পেশাগত ভূমিকা প্রাকৃতিক, সেটা এখানে আপনাদেরকে উল্লেখ করে দিতে হবে। এবং 22 নম্বরে বলা হয়েছে শিল্প বাণিজ্য বা পরিষেবার প্রকৃতি, অর্থাৎ কর্মসংস্থান বা বাণিজ্যিক কার্যকলাপের ক্ষেত্র। 23 নম্বরে বলা হয়েছে শ্রমিক শ্রেণী, অর্থাৎ নিয়োগকর্তা কর্মচারী একক কর্মী বা অবৈতনিক পারিবারিক কর্মী ইত্যাদি সেটা উল্লেখ করতে হবে। এবং তার পাশাপাশি 24 নম্বরে বলা হয়েছে অর্থনৈতিক কার্যকলাপ। তো অর্থনৈতিক কার্যকলাপ বলতে কী বোঝায়, অর্থাৎ অকর্মজীবী ব্যক্তিদের যেমন ছাত্রছাত্রী নির্ভরশীল পেনশনভোগী জন্য বিস্তারিত তথ্য। ক্লিয়ার? 25 নম্বরে দেখতে পাচ্ছেন উল্লেখ করা আছে কাজের সন্ধান করছেন বা কাজের জন্য উপলব্ধ আছেন কি না সেটা এখানে উল্লেখ করতে হবে। প্রান্তিক ও অকর্মীদের চাকরি প্রার্থীদের অবস্থাটা উল্লেখ করতে হবে। 26 নম্বরে বলা আছে কর্মস্থলে যাতায়াত। তো আপনি যদি কোনো রকম কর্মস্থলের সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে যাতায়াতটা কিন্তু উল্লেখ করতে হবে, যাতায়াতের মাধ্যম ও দূরত্ব ও সময়টা। তারপরে উল্লেখ করা আছে জন্মস্থান। 27 নম্বরে উল্লেখ করা আছে জন্মস্থান, নিজের গ্রাম শহর বা জন্মভূমি সেটা উল্লেখ করতে হবে। 28 নম্বরে বলা আছে শেষ বসবাসের স্থান, অর্থাৎ বর্তমান বসতির পূর্বে ব্যক্তিটি যেখানে বসবাস করতেন সেই স্থানটা উল্লেখ করতে হবে। এবং অভিবাসনের কারণ, কর্মসংস্থান, বিবাহ বিবাহ শিক্ষা বা অভিবাসনের অন্যান্য কারণ ইত্যাদি উল্লেখ করতে হবে। তারপরে বলা হচ্ছে অভিবাসনের পর থেকে অবস্থানের সময়কাল, স্থানান্তরের পর থেকে বর্তমান শহর বা গ্রামে কাটানো সময় ইত্যাদি। স্থায়ী আবাসিক ঠিকানা, স্থায়ী আবাসিক ঠিকানা আপনাদের কোথায় সেটা উল্লেখ করতে হবে, দীর্ঘমেয়াদী স্থায়ী বাড়ির ঠিকানার বিবরণটা। তারপরে 32 নম্বর প্রশ্নে লেখা আছে বেঁচে থাকা শিশু শুধুমাত্র মহিলা। তো বেঁচে থাকা শিশু শুধুমাত্র মহিলা, বর্তমানে জীবিত মোট সন্তানদের সংখ্যা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সেটা উল্লেখ করতে হবে। 33 নম্বরে বলা হয়েছে জীবিত জন্মগ্রহণকারী শিশু শুধুমাত্র নারী, মোট ঐতিহাসিক জীবিত জন্ম সেটা উল্লেখ করতে হবে। এবং 34-এ বলা হয়েছে গত বছর জীবিত জন্মগ্রহণকারীর শিশুরা, তো বিগত 12 মাসের জন্মগ্রহণকারী সন্তানের সংখ্যা সেখানে উল্লেখ করতে হবে। এবং কোভিড-19 টিকা দেওয়ার স্থান, যে স্থান বা কেন্দ্রে টিকা ডোজগুলো গ্রহণ করেছিলেন সেটা উল্লেখ করতে হবে। এবং 36 নম্বরে বলা হয়েছে মোট ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা। তো মোট ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যাটা এখানে উল্লেখ করতে হবে, ব্যক্তির মালিকাধীন সক্রিয় আর্থিক সঞ্চয় বা চলতি হিসাব সেটা উল্লেখ করতে হবে। এবং মোবাইল নাম্বার, অর্থাৎ প্রাথমিক সক্রিয় যোগাযোগের ফোন নাম্বার। 38 নম্বরে বলা হয়েছে আধার নাম্বার, অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিআইএ এর বিবরণটা এখানে উল্লেখ করতে হবে। এবং 39-এ বলা হয়েছে ভোটার আইডি ও পাসপোর্টের নম্বর, অর্থাৎ নির্বাচনী ছবিযুক্ত পরিচয়পত্রের বিবরণ এবং পাসপোর্টের ধরনের অবস্থা। তো আপনাদের ফ্যামিলিতে যদি কারোর পাসপোর্ট থাকে
সেই পাসপোর্টের ডিটেলসটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে বা ধরনের অবস্থাটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এবং সর্বশেষ 40 নম্বরে বলা আছে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্যতা, অর্থাৎ সরকারি ড্রাইভিং লাইসেন্স প্যারামিটারের অধিকারী হওয়ার অবস্থা সেটা এখানে উল্লেখ করতে হবে। তো এই পপুলেশন ইনফরমেশন ফর্মে কিন্তু আপনাদেরকে 40টা প্রশ্ন জিজ্ঞাসা করবে, অর্থাৎ 40টা তথ্য কিন্তু আপনাদের কাছ থেকে সংগ্রহ করবে। সেটার মধ্যে কি কি তথ্য চাওয়া হবে সেই তথ্যর লিস্টটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্পষ্টভাবে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে আপনাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।